গুড ইভিনিং এভরিওয়ান। আমাকে সবাই শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? সাউন্ড ক্লিয়ার? Yes, sir. Yes, sir. ওকে স্যার। তো আমরা তোমাদের বইতে, জি ওয়ালাইকুম আসসালাম। তোমাদের বইতে হচ্ছে তোমার লেসন 3-তে চলে যাবা। আমরা ড্রিম ইউনিটে ছিলাম, সেটা লেসন 3। তবে সিদ্ধেশ্বরীর যারা হচ্ছে বিকেল 4টার ব্যাচে আমার কাছে পড়ো, মানে সোয়া 4টা 4:15 ব্যাচে, তাদের লেসন 2টা বাকি রয়েছে। তো লেসন 2টা আমরা আরেকটা ক্লাস নিয়ে কভার করবো, বাট আজকে আমরা একটা কমন সাবজেক্ট ধরছি যেটা কিনা কারোই হয়নি। হ্যাঁ, এই কারণে আমরা লেসন 3-তে গেলাম। বিকাল 4টার ব্যাচে একটু সমস্যা হতে পারে, কিন্তু আমি তোমাদের এই লেসন 2টা আরেক দিন মেকআপ করবো আর কি স্যার। হ্যাঁ, তো আমরা এখন লেসন 3-টা স্টার্ট করব। আর একটু কথা বলে রাখি, এখানে অনেক স্টুডেন্টই আছে, আমি আরামবাগের স্টুডেন্টদের কথা বলি আগে। সিদ্ধেশ্বরী স্টুডেন্টদেরকে গতকাল জানানো হয়েছে যে তাদের শুক্রবার দিন একটা এক্সাম হবে যার যার ব্যাচ টাইমে। তবে তারা চাইলে তাদের ব্যাচ টাইম অল্টার করেও পরীক্ষা দিতে পারো। লাইক তুমি দুপুর 1টায় ফ্রি, বা 1:30টায়, 2টায়, 3টায় ফ্রি। টোটাল বলা যেতে পারে যে দুপুর 1টা 30 থেকে 5টা 30 পর্যন্ত তুমি, দুপুর 1টা 30 থেকে 5টা 30 পর্যন্ত তোমরা এক্সাম দিতে পারবা শুক্রবার দিন। আর শনিবার দিন সিদ্ধেশ্বরী স্টুডেন্টদের যে ক্লাসটা হতো, বা যে ক্লাসটার মেকআপ নেওয়ার কথা ছিল, সেটা আমরা আজকে নিতেছি। এটা হচ্ছে অনলি ফর সিদ্ধেশ্বরী। তাহলে সিদ্ধেশ্বরী স্টুডেন্টরা শুক্রবার দিন পরীক্ষা দিবা যার যার ব্যাচ টাইমে। তবে চাইলে একটু আগে পরে আইসাও পরীক্ষা দিতে পারো, প্রশ্ন অলরেডি দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে তোমাদের শনিবার দিনের ক্লাসটা, এখন এই মুহূর্তে যে ক্লাসটা করতেছি এটা হচ্ছে মূলত শনিবারের ব্যাকআপ ক্লাস। আর আরামবাগের স্টুডেন্টদের কথা বলি। আরামবাগের স্টুডেন্টদের আম, সামনের শুক্রবারে, বিশেষ করে আমি 7টার ব্যাচকে বলছিলাম যে হয়তো 7টার ব্যাচে ক্লাস নিতে পারবো, কিন্তু আসলে শুক্রবার দিন 7টার ব্যাচে ক্লাস নেওয়া সম্ভব হবে না, কারণ প্রোগ্রামের জটিলতা। যে কারণে আমি আজকে ক্লাসটা দিলাম তোমাদেরকে। আরামবাগে শনিবার দিন একটি পরীক্ষা আমি নিতে যাচ্ছি, এবং এখানেও কোশ্চেন রেডি। আমি তোমাদের সিলেবাসটা জানাই নেই যে কি কি বিষয়ের উপর পরীক্ষা দিবা তোমরা। তবে আমি, কারণ আমার আসলে আরামবাগে পরীক্ষা নিতে হলে আমার একজন ইনভিজিলেটর দরকার, যে কিনা তোমার পরীক্ষাটা নিবে বা পরীক্ষা গার্ড দিবে। তো আমি হচ্ছে 2-3 জনকে নক করেছি এবং পুরাতন স্টুডেন্টদের মধ্যে। ওদের আমি টাইমটা ম্যাচ করাতে পারলে আমি আরামবাগের ব্যাচের টাইমও দিয়ে দিব, যে কখন কখন পরীক্ষা দিতে পারবা। তবে আরামবাগে শনিবার দিন সকাল 7টায় আসলে পরীক্ষাটা আমি নিতে চাচ্ছি না, যেহেতু ইনভিজিলেটর আসবে। তো ও তো এত সকালে না উঠতে পারে। তো সে কারণে আমি একটু ওর কাছ থেকে টাইমটা সেট করে তারপর আমি তোমাদেরকে একটা নির্দিষ্ট টাইম দিব, যে ওই টাইমে তোমরা এই টপিকের উপরে পরীক্ষা দিয়ে যাবে। স্যার এটা স্যাটারডেতেই? স্যাটারডেতে হবে, জি। সেটা শনিবার দিন হবে, এবং শনিবার দিন তোমরা এক্সামটা দিতে পারবা। এখন আমি টপিকটা তোমাদেরকে ফাইনাল করি নাই, কারণ সিদ্ধেশ্বরীর স্টুডেন্টরা একটা রকম জায়গায় আছে, আরামবাগ স্টুডেন্ট আরেকটা রকম জায়গায় আছে। এর জন্য পরীক্ষার প্রশ্নটা একই রকমের হবে না, একটু ডিফারেন্ট হবে, কারণ তোমাদের সিলেবাসটা একটু ডিফারেন্ট হবে আর কি। তো যে কারণে আমি সিদ্ধেশ্বরীর প্রশ্নটাই তোমাদেরকে দিব এমন না আর কি, তোমাদের জন্য আলাদা কোশ্চেন রেডি করতে হয়। বাট আমি একটু ইনভিজিলেটর পাই স্যার, তারপর আমি তোমাদের গ্রুপে জানাই দিব যে এই টপিকের পরীক্ষা হবে এবং এতটা থেকে এতটার মধ্যে তোমরা পরীক্ষাটা দিতে পারবা। আর সিদ্ধেশ্বরী বা আরামবাগ সব জায়গাতেই নিজেদের খাতা নিজেদেরই আনতে হবে। নিজের নাম এবং ব্যাচ টাইমটা তোমরা হচ্ছে লিখে দিবা ওই খাতার উপরে আর কি, অ্যাটলিস্ট নাম, ব্যাচ টাইম এন্ড মোবাইল নাম্বার, এটা অথবা কলেজের নাম, যে কোনো একটা থাকলেই চলে। এটা থাকলে পরে আমার জন্য সুবিধা হবে আর কি। তো এই ছিল ইনস্ট্রাকশন গুলো। আরামবাগের পরীক্ষা শনিবার ধরে রাখতে পারো, আর সিদ্ধেশ্বরী পরীক্ষা শুক্রবার। আরামবাগের শুক্রবারের ক্লাসটা এবং সিদ্ধেশ্বরী শনিবারের ক্লাসটা বলতে গেলে আমরা আজকে অনলাইন মেকআপ হিসেবে নিচ্ছি। ঠিক আছে? ওকে। আই হ্যাভ আ ড্রিম লেসন 3-তে চলে আসি। স্যার। আচ্ছা, আমি আমি সিদ্ধেশ্বরী ব্যাচের আরেকটা কথা আমি একটু বলি। হ্যাঁ, নুজাত, আমি একটু পরে আসি। ওকে। সিদ্ধেশ্বরী স্টুডেন্টদেরকে বিশেষ করে বিকেল 5টা এবং 4টার ব্যাচের যারা স্টুডেন্ট এখানে যারা আসো, তাদের একটা কনফিউশন থাকতে পারে যে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজ তো স্যার আমাদের পড়ানো হয় না। ইনফ্যাক্ট আমাকে একজন বলছেও যে এটা তো পড়ানো হয় নাই, এইটা স্যার সাবজেক্ট। আমি তোমাদের প্রশ্ন দিছি, যে প্রশ্ন আমি সাজাইছি, এবং এটা এইচএসসি পরীক্ষার সিলেবাসও তোমাদের আছে। কিন্তু হ্যাঁ, আমি পড়াই নাই, আমি তোমাদের পড়াবো স্যার। কিন্তু আমি সিদ্ধেশ্বরী স্টুডেন্টদেরকে ওই একই টাইমে রাখার জন্য দুপুর 1টা 15 ব্যাচ
এবং চারটা পাঁচটাকে সেম জায়গায় রাখছি। তো যে কারণে আমি ওই স্পেশালি দ্য ওয়ার্ডস এন্ড ফ্রেজটা দিয়েছি। নট দ্যাট তুমি সেটা পারবা না, তুমিও ওই ক্লাসটা আনসার করতে পারবা, বা ওই টপিকটা আনসার করতে, কারণ উপরে ক্লু দেওয়া থাকবে, তুমি দেখে দেখে বুঝে বুঝে আনসার করতে পারবা, সমস্যা নাই। পরে আমরা এটাকে সমাধান করব, যেমন আমাদের ইউনিট 6 শেষ হলেই আমরা ওই টপিকটাই যাব, কিন্তু আমরা পরীক্ষাটা একটু ইন অ্যাডভান্স নিয়ে নিচ্ছি। আর পরীক্ষার ব্যাপারটা খুব একটা কঠিন না, তোমার প্রশ্ন দেখলে বুঝতে পারবা যে তোমার কয়টা হয় বা হবে না, ঠিক আছে? এটা নিয়ে এত টেনশনের কিছু নাই। হ্যাঁ, নুজাত বলেন, প্রশ্ন কি স্যার? স্যার আমাদের 7টা বাজে, মানে শনিবার দিন যদি পরীক্ষা হয় তাহলে কি 7টা বাজে ক্লাসটা হবে? না, 7টার সময় ক্লাস নেওয়া সম্ভব হবে না স্যার ওদিন। আচ্ছা, তাহলে স্যার দুই আমরা দিনই। একবার হ্যাঁ, টাইম ফিক্সড করে দিলে আমরা ওই সময় এসে পরীক্ষাটা দিয়ে জি যাবো জি শুধু। জি, হ্যাঁ। আমার ওকে। আমার ধারণা টাইমটা সকাল 9টা থেকে দুপুর 12:30 এর মধ্যে হবে, মানে এর মধ্যে যে কোনো একটা সময় এসে পরীক্ষা তুমি দিয়ে যাবা, এটা বলছি আর কি। ওকে তাহলে স্যার। স্যার শুক্র আর শনিবার 2 দিনের একদিনও ক্লাস হবে না, জাস্ট অফলাইন ক্লাস শনিবার হচ্ছে না। পরীক্ষা হবে? হ্যাঁ, শনিবার পরীক্ষা হবে আরামবাগে। আর শুক্রবার দিনের ক্লাসটা এখন আমরা অনলাইনে নিচ্ছি, এই আর কি। ওকে স্যার। ঠিক আছে, ওকে। সো আই হ্যাভ আ ড্রিম লেসন 3, দ্য নিগ্রো স্টিল। আচ্ছা, এখানে হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়রের একটি বক্তব্য এখানে দেওয়া আছে, আমি পরে গ্রুপে পোস্ট করে দিব মধুশ্রী। এটা আমি এখনো দেই নাই, আমি পরে গ্রুপে পোস্ট করে দিব। দিস ইজ রিটেন বাই মার্টিন, বা অ্যানাউন্স বাই মার্টিন লুথার কিং জুনিয়র। মার্টিন লুথার কিং জুনিয়রের এখানে বলা আছে যে জানুয়ারি 15, 1929 সালে তার জন্ম, এবং মৃত্যু হচ্ছে এপ্রিল 4, 1968। এই সময় আসলে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এইটা রিঅ্যারেঞ্জমেন্টের জন্য এই টপিকটা তুমি রাখতে পারো। অ্যাসাসিনেটেড, এই দিন তিনি, অ্যাসাসিনেটেড শব্দের অর্থ হচ্ছে গুপ্ত হত্যার শিকার তিনি হয়েছিলেন। গুপ্ত হত্যার শিকার তিনি হয়েছিলেন। আমেরিকান প্যাস্টর, প্যাস্টর শব্দের অর্থ তুমি ক্লার্জিম্যান বলতে পারো, মানে যিনি কিনা ধর্ম প্রচারক, এই একজন ধর্মযাজক, ক্লার্জিম্যান। নন ভায়োলেন্ট অ্যাক্টিভিস্ট, অহিংসবাদে তিনি বিশ্বাস করেন। হিউম্যানিটেরিয়ান, একজন মানবতাবাদী। এবং তারপর তিনি লিখেছেন আই হ্যাভ আ ড্রিম, বা তিনি বক্তব্য রেখেছেন আই হ্যাভ আ ড্রিম, যেটা ওয়াশিংটন ডিসিতে বক্তব্য রেখেছেন। বলছে দ্য ফলোইং ইজ এন অ্যাব্রিজ ভার্সন, অ্যাব্রিজ শব্দের অর্থ হচ্ছে শর্ট এন্ড ভার্সন বা সংক্ষেপিত রূপ। দ্য ফলোইং ইজ এন অ্যাব্রিজ ভার্সন বা shortened version of famous speech made by Martin Luther King Jr. on 28 August 1963, 28 আগস্ট 1963 সালে। আম, মূলত হচ্ছে তিনি বক্তব্যটা রেখেছিলেন ইন ওয়াশিংটন ডিসি, ইউএসএ। রিড ইট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। এটা তোমরা রিঅ্যারেঞ্জমেন্টের জন্য এই টপিকটা বা এই ব্যক্তির জীবনীটা পড়ে রেখো স্যার, ফর রিঅ্যারেঞ্জমেন্ট। মার্টিন লুথার কিং এর যে জীবনীটা আছে এটা পড়ে রেখো, ফর রিঅ্যারেঞ্জমেন্ট। মার্টিন লুথার কিং জুনিয়র, এটা রিয়ারেঞ্জমেন্টের জন্য পড়ে রেখো। চ্যাপ্টারটা কেন গুরুত্বপূর্ণ, এটা নর্মালি আমি সবসময় বলে দিই যে চ্যাপ্টারটা কেন গুরুত্বপূর্ণ, এগুলোটি লিখে রাখতে পারো। যে তোমার, স্যার, হ্যাঁ স্যার বলো। স্যার ওই যে অ্যাসাসিনেটেড এর সিনোনিমটা কি একটু বলা যাবে? অ্যাসাসিনেটেড তো সিনোনিম, মানে গুপ্ত হত্যা, কিল্ড কিল্ড। জি স্যার। ভোকাবুলারি, দ্যাট ইজ সিনোনিম অ্যান্টোনিমের জন্য ইম্পর্টেন্ট। তারপরে তুমি বলতে পারো সিনোনিম অ্যান্টোনিমের রিঅ্যারেঞ্জমেন্টের জন্য জন্য। ইম্পর্টেন্ট। হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিমের জন্য ইম্পর্টেন্ট। সিনোনিমের জন্য, হ্যাঁ। রিঅ্যারেঞ্জমেন্ট, সামারি রাইটিং। আমার কাছে এই তিনটার জন্য ইম্পর্টেন্ট মনে হয়। আর যে কোনো পেজ থেকে কোশ্চেন অ্যান্সার করা যায়, এটার জন্য আমি সব কোনো সময় বলি না যে এই পেজ, এইটা কোশ্চেনটা প্যাসেজের জন্য গুরুত্বপূর্ণ, এটা আমি বলি না। তারপরে তোমরা বলতে চাইলে আমি বলতে পারি কোশ্চেন এন্ড অ্যান্সার লিখে দিলাম, কিন্তু যে কোনো প্যাসেজ থেকেই কোশ্চেন অ্যান্সার ইচ্ছা করলেই ডিজাইন করা যায়, 5টা কোশ্চেন বের করা তো এমন কোনো আহামরি কঠিন বিষয় না। ঠিক আছে, কিন্তু অন্যগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে আসলে কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখে রাখা ভালো বা জেনে রাখা ভালো।
তাহলে সিনোনিম অ্যান্টোনিম রিঅ্যারেঞ্জমেন্ট অ্যান্ড সামারি রেটিং এর জন্য এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ। দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি, নিগ্রো জনগোষ্ঠীরা এখনো উন্মুক্ত নয় বা ফ্রি নয়। দ্য নিগ্রো জাতিগোষ্ঠী বোঝানো হয়েছে, এর জন্য নিগ্রো ইজটা সিঙ্গুলারে আছে। স্যার, বলেন। তো এই টিটা স্যার আর ব্র্যাকেটের ভিতর কেন? বক্তব্যটা হচ্ছে মাঝখান থেকে মাঝখান দেওয়া হয়েছে, বক্তব্যটা সম্পূর্ণ দেওয়া হয়নি, যখন যখন টিটা সামনে আসছে বড় হাতের হয়ে গেছে। দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি, নিগ্রোরা এখনো ফ্রি নয়। দ্য লাইফ অফ নিগ্রো ইজ স্টিল স্যাডলি ক্রিপলড বাই দ্য মেনাকলস অফ সেগ্রিগেশন, এবং নিগ্রো জনগোষ্ঠীর যে জীবন স্টিল স্যাডলি ক্রিপলড, ক্রিপল তুমি বলতে পারো স্যার প্যারালাইজড, এখনো বলা যায় হচ্ছে দুঃখজনকভাবে পঙ্গু অবস্থায় আছে। বাই দ্য মেনাকলস অফ সেগ্রিগেশন, মেনাকল শব্দের অর্থ হচ্ছে চেইনস অফ সেগ্রিগেশন বা রেস্ট্রেন্টস অফ সেগ্রিগেশন, চেইনস অফ সেগ্রিগেশন বা রেস্ট্রেন্টস অফ সেগ্রিগেশন। তো এটা স্যার পুলিশে হ্যান্ডকাফ বুঝায় না? হ্যান্ডিক্যাপ, মেনাকল সেগ্রিগেশন রেস্ট্রেন্টস অফ, বাধা বাধা। তাহলে চেইনস অফ স্যার দা সেগ্রিগেশন। নিগ্রো যদি বোঝায়, তো দা হ্যাঁ, নিগ্রো যদি জাতি বোঝায় তাহলে স্যার ওটা ইজ না বসে আর হবে না? উনি বক্তব্যটা ইজ দিয়ে দিয়েছেন, উনি ইউনাইটেড ফরমেশন হিসেবে তিনি বোঝাতে চাইছেন যে আমরা একজনের কষ্ট মানে সবার কষ্ট, এই সেন্সে তিনি আসলে সিঙ্গুলার হিসেবে দেখাতে চাইছেন। এই জাতিগোষ্ঠীর ঐক্য বোঝানোর জন্য তিনি সিঙ্গুলার নাম্বার ইউজ করছেন। এটা তো একজনের বক্তব্য, এখানে গ্রামার ধরবো না স্যার। তো তাহলে স্যার এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট, তাই তো? গ্রামাটিক্যালি ইনকারেক্ট, হ্যাঁ। সেগ্রিগেশন মানে হচ্ছে সেপারেশন। দ্য চেইনস অফ ডিসক্রিমিনেশন, তো মূলত আমেরিকাতে নিগ্রোরা আমেরিকার একটি অংশই বটে বলা যায়, কিন্তু আমেরিকাতে সবসময়তেই হোয়াইটরা ডোমিনেট করে আসছে, মানে শ্বেতাঙ্গরা ডোমিনেট করে আসছে, এবং নিগ্রোরা আমেরিকারই অংশ। কিন্তু তারপরও নিগ্রোরা আমেরিকাতে কখনোই কোনো প্রকার কোনো সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটিস পাওয়া যেটা দরকার একজন নাগরিক হিসেবে, সুনাগরিক হিসেবে, অনেক ক্ষেত্রেই তারা বৈষম্যের শিকার হন। রাষ্ট্র যে যখন সুযোগ সুবিধা প্রদান করে থাকেন তার অনেক ফ্যাসিলিটি থেকেই নিগ্রোরা বৈষম্যের শিকার হন, দো দে আর আমেরিকান অ্যান্ড অরিজিনালি আমেরিকান। মার্টিন লুথার কিং জুনিয়রের কথা হচ্ছে আমেরিকাতে প্রচুর মানুষ দেশের বাইরে থেকে আসে, মানে আমেরিকার বাইরে থেকে আসে এবং এখনো যাচ্ছে। এদেরকে বলা হয় ইমিগ্রেন্ট বা অভিবাসী বা প্রবাসী। তো এই প্রবাসী বা অভিবাসী যারা আছেন তারা আমেরিকা, তারা অন্যান্য দেশ থেকে গিয়ে ওখানে সেটেল হচ্ছেন, কিন্তু ওই অভিবাসীরাও নিগ্রোদের চাইতে, অরিজিনাল আমেরিকানদের চাইতে বেশি সুযোগ সুবিধা লাভ করে থাকে। তাদের স্কলারশিপ পেয়ে থাকে, তারা নানান রকম সোশ্যাল সেফটি নেটওয়ার্কের আওতায় আসেন, সোশ্যাল সিকিউরিটি তাদেরকে নিশ্চিত করানো হয়, এভরিথিং দে গেট, তারা সবকিছুই পান যারা ইমিগ্রেন্ট হন। কিন্তু দা নিগ্রো আর অরিজিনালি আমেরিকান, তারা মূলত এখানকারই মানুষ, আমেরিকান। আমি বাংলাদেশের আহ, চাকমা, মারমা, সাঁওতাল বা বাকি যারা আছেন তারাও তো বাংলাদেশী। এখন আমি যদি মনে করি যে কেবলমাত্র বাঙালি জনগোষ্ঠী যারা তারাই সুযোগ সুবিধা পাবে আর অন্যদেরকে আমরা কোনো সুযোগ সুবিধা দিব না, তাহলে তো তারা বৈষম্যের শিকার হন, কারণ তারাও তো এই রাষ্ট্রের নাগরিক, এই রাষ্ট্রের ভূখণ্ডে তাদেরও জন্ম। সুতরাং সেই ক্ষেত্রে তো তারা সেই ফ্যাসিলিটি পাওয়া উচিত তাদের, কিন্তু সেইটা ধরে নাও তারা পাচ্ছে না। হ্যাঁ, এটাই এখানে তাই বলা হয়েছে। তো তারা নিগ্রো হওয়ার কারণে বা কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে তাদেরকে এক ধরনের আউট কাস্ট করে রাখা হয়েছে, যে তারা অচ্যুত, তারা, তাদেরকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এবং তাদেরকে একরকম ডিসক্রিমিনেটেড আর সাবজুগেটেড বা প্রজাদের মতন ট্রিটমেন্ট করতে হবে। এই ধরনের একটা ট্রিটমেন্ট আমেরিকাতে প্রচলিত ছিল যখন কিনা মার্টিন লুথার কিং জুনিয়র এই বক্তব্যটা রেখেছেন। তো এই জন্যই বলতেছে দ্য লাইফ অফ নিগ্রো ইজ স্টিল স্যাডলি ক্রিপল। স্টিল কথাটা বলছে তোমরা অনেকেই জানো বা শুনেছো আব্রাহাম লিঙ্কনের নাম। আব্রাহাম লিঙ্কন প্রথম এই দাস প্রথা বা কৃতদাস প্রথা বিলোপ করছিলেন, এবং নিগ্রো বা কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে যে বৈষম্য হয় তার বিরুদ্ধে তিনি প্রথম কথা বলেছিলেন। কিন্তু আব্রাহাম লিঙ্কনের কথা বলার পরও প্রায় 150 বছর চলে গেছে, কিন্তু তার অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। যদি আব্রাহাম লিঙ্কনকে সারা বিশ্বের মানুষ জানতো তিনি বর্ণবাদ বিরোধী একজন নেতা, যেমনটা নেলসন ম্যান্ডেলাকে জানে, কিন্তু অবস্থার পরিবর্তন তেমন হয় নাই। এর জন্য মার্টিন লুথার কিং জুনিয়র তিনি
আবারও এই কথা বলছেন যে দ্য লাইফ অফ নিগ্রো ইজ স্টিল স্যাডলি ক্রিপলড। স্যাডলি শব্দটা অ্যাডভার্ব, এখনো এটা প্যারালাইজড অবস্থায় আছে। স্যাডলি ইজ এন অ্যাডভার্ব, এটা স্টিল ইজ এন still sadly crippled, crippled paralyzed by the manacles of segregation. Manacles মানে হচ্ছে বাধা, চেইনস, রেস্ট্রেন্টস, আটকে রাখা, সেগ্রিগেশন বা আচ্ছা স্যার, পৃথকীকরণের বার্তা দিয়ে তাদেরকে একরকম আলাদা করে রাখা হয়েছে। অ্যান্ড দ্য চেইনস অফ ডিসক্রিমিনেশন, এবং তারা বৈষম্যের শিকার হয়েছে। চেইনস অফ ডিসক্রিমিনেশন। The Negro lives on a lonely island of poverty in the midst of a vast ocean of material prosperity. এবং নিগ্রো জনগোষ্ঠী তারা একটা একাকী আইল্যান্ডে বসবাস করে। দ্য নিগ্রো লিভস অন এ লোনলি আইল্যান্ড অফ পভার্টি। লোনলি শব্দটা এখানে একটা অ্যাডজেক্টিভ স্যার, নর্মালি অ্যালয় দিয়ে অ্যাডভার্ব হয়, কিন্তু এটা অ্যাডজেক্টিভ কেন? কারণ পরের আইল্যান্ড শব্দটা নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তো নিগ্রোরা বসবাস করে একটা একাকী জনপদে, অফ পভার্টি ইন দ্য মিডেস্ট অফ আ ভাস্ট ওশান অফ ম্যাটেরিয়াল প্রসপারিটি। আমি বলতে তারা মনে একটা দরিদ্র একটা দ্বীপে বসবাস করে, যেটা কিনা ম্যাটেরিয়াল বা ফিনান্সিয়াল প্রসপারিটি, ইন দ্য মিডেস্ট অফ আ ভাস্ট ওশান অফ ম্যাটেরিয়াল প্রসপারিটি, বা বলতে পারো স্যার ফিনান্সিয়াল প্রসপারিটি। স্যার এখানে সেগ্রিগেশন এবং ডিসক্রিমিনেশন এই দুটো কি সিমিলার ওয়ার্ডস হিসেবে ব্যবহার করা হয়েছে নাকি আলাদা কোনো অর্থে এখানে ব্যবহার করা হয়েছে এখানে? এখানে হচ্ছে না, এখানে আলাদা আলাদা অর্থ বলতে একটাকে সেপারেশন আর একটা হচ্ছে তোমার ডিসক্রিমিনেশন। তারা বৈষম্যের বেড়াজালে পৃথকীকরণের নামে বন্দী, এই সেন্সে আলাদা মিনিং দিয়ে বলা হয়েছে। দ্য নিগ্রো লিভ, যেটা বলা হইলো ভাস্ট হচ্ছে ম্যাটেরিয়াল প্রসপারিটি। ম্যাটেরিয়াল মানে ফিনান্সিয়াল, বা তুমি এটাকে বলতে পারো আর্থলি, পার্থিব, আর্থলি প্রসপারিটি। অর্থাৎ পার্থিব উন্নয়ন বলতে যা বোঝানো হয়, পার্থিব পৃথিবীর উন্নয়ন বলতে এটা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট না। পৃথিবীর উন্নয়ন বা ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট মানে হচ্ছে অর্থ, বিত্ত, সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, এই ধরনের বিষয়গুলোতে উন্নতিকে বলা হয় ম্যাটেরিয়াল প্রসপারিটি। আর স্পিরিচুয়াল প্রসপারিটি এটা আরেকটা জিনিস, এটা হচ্ছে রিলিজিয়াসলি তুমি যখন ডেভেলপড হবা, তোর মধ্যে ইথিক্স বা ইথিক্সের চর্চা তুমি করবা, পরপারের চিন্তা করে তুমি নিজেকে সংযত রাখবা, এবং নিজেকে হচ্ছে ঈশ্বর বা সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলার প্রতি উৎসর্গ করবা, এবং তার নীতি নিয়ম কানুন মেনে চলবা। দ্যাট ইজ কল্ড স্পিরিচুয়াল প্রসপারিটি। ঠিক আছে। আর এটা হচ্ছে ম্যাটেরিয়াল প্রসপারিটি। আমেরিকাতে স্পিরিচুয়াল প্রসপারিটির চাইতে ম্যাটেরিয়াল প্রসপারিটি চর্চা করা হয় বেশি। অর্থবিত্ত, টাকা পয়সা, সম্পদ, ধ্যান, ধন দৌলত, এগুলোর চর্চা বেশি করা হয়। তো ওরকম একটি সাগরের মধ্যে থেকে, এটা একটা রূপক অর্থে বোঝানো হয়েছে যে এই অর্থবিত্ত টাকা কড়ির সাগরের মধ্যে থেকে নিগ্রোরা মনে হয় একটা দরিদ্র জনগোষ্ঠীতে বসবাস করে, যদিও তারা এই অঞ্চলেরই বাসিন্দা। দ্য নিগ্রো ইজ স্টিল ল্যাঙ্গুয়েজিং ইন দ্য কর্নার্স অফ আমেরিকান সোসাইটি। এবং নিগ্রোরা এখনো, ল্যাঙ্গুয়েজিং শব্দের অর্থ হচ্ছে বলতে পারো সাফরিং। নিগ্রোরা এখনো ল্যাঙ্গুয়েজিং বলতে পারছে সাফারিং ইন দ্য কর্নার্স অফ আমেরিকান সোসাইটি। নিগ্রোরা আমেরিকান সোসাইটির এক কর্নারে এখনো সাফার করছে। অ্যান্ড ফাইন্ডস হিমসেলফ অ্যান এক্সাইল ইন হিজ ওন ল্যান্ড। এবং নিগ্রোরা নিজেদেরকে নিজ ভূমে পরবাসী মনে করতেছে। এক্সাইল শব্দের অর্থ পরবাসী, বা তুমি বলতে পারো স্যার ব্যানিস্ট। নিগ্রোরা নিজেদেরকে মনে করতেছে তারা ব্যানিস্ট। ব্যানিস্ট মানে হচ্ছে পরবাসী, নির্জন দ্বীপে পরবাসী, ব্যানিস্ট। ফাইন্ডস হিমসেলফ এন এক্সাইল ইন হিজ ওন ল্যান্ড, তার নিজ ভূমিতে তিনি পরবাসী। স্যার বলেন। স্যার এক্সাইল কি অ্যাডজেক্টিভ? এক্সাইল এখানে নাউন, কারণ আর্টিকেল আছে, আর্টিকেলের পর নাউন বসে। সো ওকে উই হ্যাভ কাম হেয়ার টুডে। সুতরাং আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি টু ড্রামাটাইজ এ শেমফুল কন্ডিশন, আপনাদের সামনে একটি লজ্জাজনক পরিস্থিতি ব্যাখ্যা করার জন্য। টু ড্রামাটাইজ লিখতে পারছে টু রিপ্রেজেন্ট শেমফুল কন্ডিশনকে লিখতে পারো স্যার ডিসগ্রেসফুল কন্ডিশন। রিপ্রেজেন্ট ডিসগ্রেসফুল কন্ডিশন, স্যার অপমানজনক ড্রামাটাইজ একটা। হাইলাইট হয়? না, হাইলাইট না, রিপ্রেজেন্ট, উপস্থাপন করা, ম্যানিফেস্ট, এগুলো দিবা। ডিসগ্রেসফুল কন্ডিশন এবং একটি অপমানজনক এক কন্ডিশনকে রিপ্রেজেন্ট করার জন্য মূলত আজ আমি আপনার সামনে হাজির হয়েছি। তাহলে এখানে যে গ্রামাটিক্যাল একটা বললা যে নিগ্রো ইজ, আমরা যদি এরকম বলি, দা রিচ বি
নট অলওয়েজ হ্যাপি, আমি যখন এরকম একটা বাক্য তোমাকে রাইট ফর্ম ভার্বে দিব তখন তুমি লিখবা অবশ্যই দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। হ্যাঁ, কারণ যখন তুমি দা দ্বারা জাতিগোষ্ঠীকে রেফার করতেছো তখন সেটা প্লুরাল নাম্বার কাউন্ট হয় স্যার। ঠিক আছে, দা মুসলিমস আর কনজারভেটিভ, হ্যাঁ, বা মুসলিমস রা হচ্ছে কনজারভেটিভ বা সংরক্ষণবাদী। তো আমি যখন এটা বলবো সেক্ষেত্রে পুরো মুসলিম জাতিগোষ্ঠীকেই বোঝানো হচ্ছে। আবার ধনীদের ক্ষেত্রে ওটাও ধনী জাতিগোষ্ঠীকেই বোঝানো হচ্ছে। ঠিক আছে, বা আহ, এইরকম। তাহলে জাতিগোষ্ঠীকে বোঝানোর ক্ষেত্রে আমি এটাকে আর দিতে পারি স্যার। আর এইখানে কি বলা যায় যেন, উম, কি আই হ্যাভ এ ড্রিমে উনি এটাকে আর না বলে এটাকে ইজ বলে ব্যাখ্যা করতেছেন, যদিও এখানে নিগ্রোর ক্ষেত্রে আরই হওয়া উচিত ছিল। হ্যাঁ, কিন্তু অনেকবারই তিনি সিঙ্গুলার নাম্বার ইউজ করছেন, নিগ্রো লিভস অন লোনলি পভার্টি। এটা কেন, এটা একটা ব্যাখ্যা একজন স্যার জানতে চাইছে। এটা মূলত হচ্ছে যখন কিনা তোমার আম, যখন কিনা তুমি এটাকে বলো যে একক গোষ্ঠী হিসেবে একটা গোষ্ঠীকে বিবেচনা করতেছো তখন সেটা সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরা হয়। হ্যাঁ, যখন একটা সিঙ্গুলার নাম্বার, যেমন আমার যে কষ্ট একজন নিগ্রো হিসেবে বাকি 30 লাখ মানুষের একই কষ্ট, মানে আমি যখন এই সেন্সে বোঝাতে চাইবো তখন আমি আর দিলে তো পৃথক পৃথক হয়ে যায়। এর জন্য সবাইকে এক সত্তা ধরা হচ্ছে, নিগ্রোরা সবাই একক সত্তার অধীনে, এবং এই সত্তার কারণে এটাকে সিঙ্গুলার নাম্বার ধরা হয়, এটাকে ইজ বলা হয়। ঠিক আছে, বলো কি প্রশ্ন ছিল, কারো কোশ্চেন করছিল নাকি? আচ্ছা, মেটেরিয়াল প্রসপারিটিটা আরেকবার বলবেন? অর্থবিত্ত, ধন সম্পদ এগুলোর যে উন্নয়ন সেটাকে ম্যাটেরিয়াল প্রসপারিটি বলা হয়। মেথড কি সিনোনিমটা লিখে দিয়েছিলেন, ওই সিনোনিম গুলো সব মুছে গেছে। আর্থলি, আর্থলি, ফিনান্সিয়াল। স্যার ড্রামাটিক্স কি দিয়েছিলেন? ড্রামাটাইজ দিছিলাম রিপ্রেজেন্ট, ম্যানিফেস্ট, আর শেমফুলটা কি দিয়েছিলেন? ডিসগ্রেসফুল। তোমরা সাথে সাথে লেখো নাই নাকি? তো খুব তাড়াতাড়ি চলে যায়। তাড়াতাড়ি চলে যাবে কেন, তুমি লেখো নাই তাই চলে গেছে। সাথে সাথে লিখে ফেলবা। স্যার ড্রামাটাইজটা একটু আরেকবার বলবেন? শেমফুল, রিপ্রেজেন্ট। স্যার ম্যানিফেস্ট বলছিলেন। ড্রামাটাই না, ড্রামাটাইজ তো ড্রামাটাইজ রিপ্রেজেন্ট বলেছেন। রিপ্রেজেন্ট বলছিলাম। শেমফুল হচ্ছে ডিসগ্রেসফুল। স্যার, বলেন, শুনছি। ভাস্ট শব্দটা স্যার সিনোনিম কি হবে? কি ভাস্ট, বানান কি? VAST। ভ্যাস্ট, ভাস্ট ভ্যাস্ট, ওশান। ভ্যাস্ট ওশান অফ, এটা হচ্ছে হিউজ, প্রচুর, বড়, গ্রেট, ম্যাসিভ। I say to you today, my friends, so even though we face the difficulties of today and tomorrow, এবং আমার বন্ধুরা তোমাদেরকে আমি বলছি যদিও আমরা আজকে কিছু ডিফিকাল্টিস ফেস করছি, উই ফেস দ্য ডিফিকাল্টিস মানে হচ্ছে কমপ্লেক্সিটিস, হ্যাঁ, জটিলতা। আজকে আমরা বেশ কিছু জটিলতা ফেস করছি, কমপ্লেক্সিটিস অফ টুডে এন্ড টুমোরো, আজ এবং আগামীকাল। আই স্টিল হ্যাভ আ ড্রিম, আমার এখন একটা স্বপ্ন আছে। ইট ইজ এ ড্রিম ডিপলি রুটেড ইন দ্য আমেরিকান ড্রিম, এবং এটা একটা এমন একটা স্বপ্ন যেটা আমেরিকান ড্রিমে মানে হিসেবে ডিপলি রুটেড আছে। মানে ব্যাপারটা হচ্ছে আমেরিকানদের একটি ড্রিম আছে, এটা খুব বহুল প্রচলিত, আমেরিকান ড্রিম বলা হয়। আমেরিকাতে এক্সপেকটেশনের অনেক র্যাট রেস হয়, প্রচুর। র্যাট রেস মানে বোঝো তো, ইঁদুর দৌড়। অর্থাৎ কে কার চেয়ে বেশি ইনকাম করবে, কে কার চেয়ে কত বড় চাকরি করে, এই ব্যাপারটা মনের অজান্তেই চলে আসে। কারণ আমেরিকাতে আম, খুব অল্প সংখ্যক মানুষ আসলে বেকার জনগোষ্ঠীর অধীনে হয়। প্রত্যেকেই আসলে ভালো একাডেমিক ক্যারিয়ার গড়বার জন্যই আমেরিকাতে যায়।
এবং রিসার্চার হিসেবে যায়, ডক্টর হিসেবে যায়, হোয়াট নট, কোন পেশার মানুষ না যায় বা কোন পেশার মানুষ ইউএসএ যেতে স্বপ্ন না দেখে বা ওইখানকার স্কলারশিপে পড়াশোনা করার স্বপ্ন না দেখে। তার মানে প্রত্যেকটা মানুষ যে যাচ্ছে সে একটা নির্দিষ্ট ড্রিম নিয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে আমেরিকান ড্রিম। সেখানে গিয়ে হি উইল কমপ্লিট হিজ অ্যাম্বিশনস, সে তার অ্যাম্বিশন গুলোকে কমপ্লিট করবে, নাম্বার ওয়ান। হি উইল হ্যাভ আ বিগ ম্যানশন টু লিভ ইন, এবং তার বিশাল একটা বাড়ি হবে, ম্যানশন মানে বাড়ি, বড় একটা বাড়ি হবে থাকবার জন্য। হি উইল হ্যাভ আ কার, এবং তার একটা গাড়ি হবে। অ্যান্ড হি উইল হ্যাভ আ জব অফ বেটার স্যালারি দেন হিজ ওন কান্ট্রি, তার নিজের দেশ থেকে ওইখানে অনেক ভালো স্যালারি সে পাবে। এরকম বেশ কিছু তোমার ক্রাইটেরিয়ন আছে যে দিস, ইফ দিস ক্রাইটেরিয়ানস আর ফুলফিলড দেন ইট ক্যান বি কল্ড দ্যাট আমেরিকান ড্রিম ইজ ফুলফিলড বা আমেরিকান ড্রিম হ্যাজ বিন ফুলফিলড। কিন্তু আমেরিকার ভেতরেই অনেক মানুষ আছে তারা আমেরিকান ড্রিমের পেছনে দৌড়াতে দৌড়াতে আমেরিকান ড্রিমকে আর পায় না, কারণ সবার দ্বারা সকল স্বপ্ন সব সময়তে পূরণ হয় না, এটা আমরা সবাই জানি, ইউনিভার্সাল ট্রুথ। তো যখন আমেরিকান ড্রিম ফুলফিল করতে পারে না, আমেরিকাটা ক্রাইসিসও আছে, আমেরিকাতে প্রচুর মানুষ সুইসাইডও করে বা তারা তাদের রেগুলার লাইফ থেকে কুইট করে বলা যেতে পারে। কারণ কি, তারা যেই আশা নিয়ে ওই ওই জায়গাটাতে থাকছে, টিকে আছে, সার্ভাইভ করছে, সেখানে অনেক ক্ষেত্রেই টিকে থাকা কঠিন হয়ে যায়। তখন তারা ওই জায়গা থেকে চলে আসে, দেশটা কুইট করে বা ড্রিমটাকে কমপ্লিট করতে পারে না, তখন অন্য জায়গায় চলে যেতে চায় বা সুইসাইডও করে যে আমার এখানে জীবন রেখে লাভ কি, আমি টিকতে পারছি না। এরকম নানান রকম প্রবলেম আমেরিকান ড্রিম ফুলফিল না হওয়ার জন্য আছে। তো এই এই যে ড্রিমটা, এবং এই ড্রিমটার গভর্নমেন্টও অনেক সহায়তা করে। তুমি বাড়ি করতে চাও, তোমাকে সেই লোন দেওয়া হবে, ফ্যাসিলিটিস দেওয়া হবে, গাড়ি কিনতে চাও, ফ্যাসিলিটিস দেওয়া হবে, এবং তুমি যত রকম সোশ্যাল সেফটি নেটওয়ার্কের আওতা আসতে চাও, এভরিথিং ইউ ক্যান অ্যাকোয়ার বা অ্যাচিভ, তুমি সব ধরনের সোশ্যাল সেফটি নেটওয়ার্ক রাষ্ট্র তোমাকে দিবে। তার মানে দ্য কান্ট্রি ইটসেলফ ইজ অলসো গিভিং ইউ লটস অফ অপরচুনিটিজ সো দ্যাট ইউ ক্যান সার্ভাইভ হিয়ার, যাতে করে তুমি এখানে টিকে থাকতে পারো। কিন্তু নিগ্রোরা, বিইং এন আমেরিকান, দে আর নট গিভেন দোজ অপরচুনিটি ইকুয়ালি, তাদেরকে ওই অপরচুনিটিগুলো ইকুয়ালি দেওয়া হচ্ছে না টু ফুলফিল দেয়ার আমেরিকান ড্রিম। তাদের আমেরিকান ড্রিম ফুলফিল করার জন্য তাদেরকে সেই সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে না। দিস ইজ দ্য ক্রাইসিস অফ দ্য ব্ল্যাক পিপল, এটাই হচ্ছে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর ক্রাইসিস। যে তারা এটা দুঃখ করে বলছেন যে আমরা আমাদের নিজ দেশের হয়েও আমরা নিজ দেশে পরবাসী হয়ে গেছি, এক্সাইল হয়ে গেছি, এবং আমরা আমাদের আমেরিকান ড্রিমগুলো ফুলফিল করতে পারছি না। আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে দিস নেশন উইল রাইজ আপ, তো উনি বলতেছেন একদিন আমার স্বপ্ন আছে একদিন রাষ্ট্র জেগে উঠবে, লিভ আউট দ্য ট্রু মিনিং অফ ইটস ক্রিড, এবং এটা এর নিজস্ব বিশ্বাস দিয়ে বেড়ে উঠবে। ক্রিড মানে হচ্ছে বিলিফ, BELIEF, বিশ্বাস, এবং এটা এর নিজস্ব বিশ্বাস নিয়ে বেড়ে উঠবে। উই হোল্ড দিস ট্রুথস টু বি সেলফ এভিডেন্ট, আমরা এই সত্যগুলোকে ধারণ করি নিজেদেরকে প্রমাণ করবার জন্য। উই হোল্ড দিস ট্রুথস টু বি সেলফ এভিডেন্ট দ্যাট অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল, এবং আমরা এটা ধারণ করি যে সকল মানুষ আম, সমান করে সৃষ্টি করা হয়েছে। অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল, তো মেনটা প্লুরাল নাম্বার আছে, অল মেন, এই কারণে আর হয়েছে। অলের পরের যে নাউন থাকে সেটা অনুসারে হয়। আমি যদি তোমাকে এমনি বলি স্যার, অল বি ওয়েল, বিখ্যাত গান আছে না 3 Idiots মুভির, তখন কি বলি আমরা? অল All is বি, well. অল ইজ ওয়েল বলি স্যার। তো অল ইজ ওয়েল আমরা এটা বলি স্যার, তার মানে অলটাকে এখানে সিঙ্গুলার নাম্বার ধরতেছি। হ্যাঁ, আবার আমরা যখন দেখি যে অল ড্যাশ বি ইকুয়াল ইন দা আই অফ ল, তখন আবার আমাদেরকে বলা হচ্ছে যে অল আর আর ইকুয়াল হবে। ইন দা আই অফ ল। আবার আমরা আরো বাক্য লিখতে পারি, যেমন অল দ্যাট গ্লিটার্স, স্যার এগুলা কি ইউনিভার্সাল ট্রুথ হওয়ার কারণে ইস হচ্ছে? এই যে এটা তো ইউনিভার্সাল ট্রুথ না, এটাও তো ইউনিভার্সাল ট্রুথ, এটা তো আর হইলো আইনে দেশে সবাই সমান, এটা তো ইউনিভার্সাল ট্রুথ। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এবং চকচক করিলেই সোনা হয় না, এখানেও সিঙ্গুলার নাম্বার। কারণ কি, গ্লিটার্স এস বসছে কেন? দ্যাটটা সিঙ্গুলার ছিল, দ্যাট কাকে রেফার করতেছে? অলকে রেফার করতেছে। তার মানে দ্যাট দ্বারা অলকে সিঙ্গুলার হিসেবে ধরা হয়েছে, বিধায়ী তো গ্লিটার্স হয়েছে।
তো এটা যদি গ্লিটার্স হয় তাহলে এটা সিঙ্গুলার হবে, ইজ হবে। ঠিক আছে, এটা একরকমের গেল। আবার আমরা লিখি উইলিয়াম শেক্সপিয়ারের লাইন, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। এই যে এন্ডস, এটাও সিঙ্গুলার নাম্বার। শেষ ভালো যার, সব ভালো তার। তাহলে এখানে কতগুলো আমার আমার অল দিয়ে আছে, সবগুলো সিঙ্গুলার নাম্বার হইতেছে। দেখো এখানে সিঙ্গুলার, এইখানে সিঙ্গুলার, এইখানে সিঙ্গুলার। হ্যাঁ, একটা প্রশ্ন আসছে যে এগুলো তো স্যার সবই ইউনিভার্সাল ট্রুথ, এই কারণে কি সিঙ্গুলার? হ্যাঁ, এটা তুমি বলতে পারো যে এটা ইউনিভার্সাল ট্রুথ, এইটা আর অন্য কোনো উত্তর হয় না, সো আমরা এই উত্তরটাই করবো। বাট হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? তাহলে এটা নিয়ে তুমি কি বলবা? এটা তো ইউনিভার্সাল ট্রুথ, আইনের দৃষ্টিতে সবাই সমান, কিন্তু এটা তো আর ইউজ করতেছে। ঠিক আছে, তো এখন প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে না, প্রশ্ন হইল মূলত অল যদি একা থাকে তাইলে তার সিঙ্গুলারও হইতে পারে, প্লুরালও হইতে পারে। যেমন আমি যদি এখানে লিখতাম যে অল ড্যাশ অল ড্যাশ প্রেজেন্ট টুডে, প্রেজেন্ট টুডে, এরকম লিখলাম। তুমি যদি রাখো স্যার অল ইজ প্রেজেন্ট টুডে, এটা যেমন কারেক্ট, আবার অল আর প্রেজেন্ট টুডে এটাও কারেক্ট, কারণ অল একা আছে এখানে। যদি সে একা থাকে তাহলে তুমি সিঙ্গুলার প্লুরাল দুইটাই বলতে পারবা। যদি একা থাকে সিঙ্গুলার প্লুরাল তুমি দুইটাই বলতে পারবা, মানে তোমার জন্য দুইটাই অ্যাপ্লিকেবল বা দুইটাই ট্রু হবে, দুইটা আনসারই কারেক্ট। কিন্তু আমি যদি উত্তরটাকে এরকম দেই, অল ফুডস ড্যাশ কন্টামিনেট বা দূষিত হয়েছে, এখন কি বলবা? আর হবে। এটা আর হবে, জি। ওকে, অল ফুডস আর কন্টামিনেটেড। তো এই ক্ষেত্রে আমি এই যে ফুডসটা লিখলাম এটা প্লুরাল নাম্বার আছে, হ্যাঁ। তো প্লুরাল নাম্বার আছে বিধায় আমি লিখলাম আর কন্টামিনেটেড, অল ফুডস আর কন্টামিনেটেড। এখন তুমি যদি বলতো যে স্যার এখানে তো ফুডস আছে বলে আর, এখন আমি যদি দিতাম স্যার ফুড FWD, তাহলে এটা উত্তর হয়ে যেত ইজ কন্টামিনেটেড। স্যার যদি বলতাম স্যার ফুড কিছুই নাই স্যার, খালি অল ড্যাশ কন্টামিনেটেড, তাহলে ইজ কন্টামিনেটও কারেক্ট, আর কন্টামিনেটও কারেক্ট। কথা কি বোঝা গেছে? জি বিষয়টা স্যার। ক্লিয়ার কিনা বলেন। তাই একটু বিষয়টা কি আরেকবার একটু এক্সপ্লেন করা যাবে? মানে কোথায় বোঝানো সেটা বলো। মানে স্যার এটা আমি একটু শর্টকাটে স্যার বের হচ্ছে, হয়ে গেছিলাম স্যার ক্লাস থেকে নেটওয়ার্কের প্রবলেমের জন্য। শর্টকাট হচ্ছে অলের পরের নাউনটা মেইন সাবজেক্ট হবে আর কি। অলের পরে যে নাউন থাকবে সে মেইন সাবজেক্ট হবে। আর অল যদি একা থাকে সে সিঙ্গুলারও হইতে পারবে, প্লুরালও হইতে পারবে। যেমন অলের পরে মেন আছে এই কারণে আর হইছে। আর যদি মেনটা না থাকতো তাহলে আমি অল ইজ ক্রিয়েটেড ইকুয়াল এটাও বলতে পারতাম, আবার অল আর ক্রিয়েটেড ইকুয়াল এটা বলতে পারতাম। মানে অল একা থাকলে সে দুই ধরনের ভার্বই ক্যারি করতে পারবে, সিঙ্গুলার প্লুরাল বোথ। কিন্তু অলের পরে যদি নাউন থাকে তাহলে নাউন অনুসারে তার ভার্ব নির্ধারিত হয়। লাইনটা আন্ডারলাইন করে রেখো। আজকে ঈশান ক্লাস করতেছেন না? ওকে, পরেরটা চলে যাই। কোশ্চেন থাকলে নোট ডাউন করে রাখো, একবার জিজ্ঞাসা করবো স্যার, সমস্যা নেই, হ্যাঁ। অথবা যেদিন ক্লাস দেখা হবে সেদিনও বলতে পারো। আই হ্যাভ ড্রিম দ্যাট ওয়ান ডে অন দ্য রেড হিলস অফ জর্জিয়া। আমার একটা স্বপ্ন আছে একদিন জর্জিয়া লাল পাহাড়ে দ্য সন্স অফ দ্য ফর্মার স্লেভস অ্যান্ড দ্য সন্স অফ দ্য ফর্মার স্লেভ ওনার্স
উইল বি able to sit down together at the table of brotherhood। এই লাইনটা আন্ডারলাইন করবা। ফর্মার স্লেভস and former স্যার এগুলো কি অ্যাপোজিটিভ? তো এটা আন্ডারলাইন করবা, এটা আমাদের লাগবে। এটা ওনার কি কি স্বপ্ন আছে সেগুলো, হ্যাঁ। তো বলতেছে একদিন জর্জিয়ার লাল পাহাড়ে, উনি আমেরিকার বেশ কয়েকটা জায়গার নাম বলবেন, এবং ওই সকল জায়গাতে হিস্ট্রিক্যালি দেখা যায় যে ওই সকল জায়গাতে নিগ্রো আধিক্য বেশি, এবং নিগ্রোরা ওখানে টর্চারের শিকারও বেশি। তো ওই জায়গাতে তিনি স্বপ্ন দেখতেছেন যে একদিন জর্জিয়ার যে লাল পাহাড়, এই পাহাড়ে ভৃত্যের সন্তান এবং ভৃত্যের মালিকের সন্তান, মানে দাসের সন্তান এবং দাসের যে মালিক তার সন্তান একত্রে এক জায়গায় ঐক্যের বন্ধনে, ভ্রাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ হবে। ব্রাদারহুডকে বলতে পারো ফ্র্যাটার্নিটি বা ভ্রাতৃত্ববোধ, আত্মার টান। তো এটা লিখে রাখো স্যার ড্রিম টু। এখানে যেটা বললাম এখানে লিখে রাখো স্যার ড্রিম টু, ওনার স্বপ্ন নাম্বার 2। তো ড্রিম ওয়ান কোনটা ছিল? ড্রিম ওয়ান বলিনি এখন। এর আগের লাইনে যেখানে লেখা আছে দ্যাট, এইখানে হচ্ছে অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল, সকল মানুষ সমান সৃষ্টি হয়েছে, এটা তিনি এস্টাবলিশ করতে চান। এটা হচ্ছে ড্রিম ওয়ান। আর উইল বি সিট ডাউন অ্যাট দ্য টেবিল ব্রাদারহুড, এটা লিখতে হবে ড্রিম টু। এগুলো কাজে লাগবে আমাদের সামারির জন্য, সামারির জন্য আমাদের কাজে লাগবে। I have a dream that one day even the state of Mississippi, a state sweltering with the heat of injustice, sweltering with the heat of oppression, will be transformed into an oasis of freedom and justice। আমার একটা স্বপ্ন আছে যে একদিন মিসিসিপি রাজ্যে, মিসিসিপি নিয়ে একটা কমেন্ট করা হয়েছে, বলছে স্টেট সোয়েল্টারিং উইথ, সোয়েল্টারিং শব্দের অর্থ হচ্ছে হিটেড, উত্তপ্ত, হিটেড বা উত্তপ্ত। সোয়েল্টারের পরে উইথ বসে, এটা হচ্ছে উত্তপ্ত। উইথ দ্য হিট অফ ইনজাস্টিস, অবিচারের জ্বালায় উত্তপ্ত। সোয়েল্টারিং উইথ দ্য হিট অফ অপারেশন, শাসন, নিষ্পেষণ, নিপীড়নের যন্ত্রণায় উত্তপ্ত। উইল বি ট্রান্সফর্মড ইন্টু অ্যান ওয়েসিস অফ ফ্রিডম অ্যান্ড জাস্টিস। এবং এইটা উইল বি ট্রান্সফর্ম মানে হচ্ছে তোমার ট্রান্সফার্ড, উইল বি ট্রান্সফার্ড লিখতে পারো স্যার, ট্রান্সফার্ড, ট্রান্সফার্ড ইন্টু অ্যান ওয়েসিস অফ ফ্রিডম অ্যান্ড জাস্টিস। এবং এটা ট্রান্সফার হবে, ফ্রিডম অ্যান্ড জাস্টিসের এস্টাবলিশ হবে। ওয়েসিস শব্দের অর্থ হচ্ছে মরুদ্যান, ওয়েসিস শব্দের অর্থ হচ্ছে মরুদ্যান। স্যার সোয়েল্টারিং স্কর্চিং বলা যায়? হ্যাঁ বলা যাবে, স্কর্চিং বলা যাবে। স্যার মরুদ্যান কেন? মরুভূমিতে উদ্যান, মরুভূমিতে যেমন প্রচুর তাপ থাকে, এবং সেই জায়গায় যদি উদ্যান থাকে বা বা বাগান থাকে, তাহলে সেই জায়গাটা মরুভূমির প্রচন্ড তাপের মধ্যে একটা আচ্ছা, এটা কি গরমকে প্রশান্তির নির্দেশ করা ছায়া। হয়েছে মিসিসিপির? হ্যাঁ হ্যাঁ। এটা কি মিসিসিপি গরমকে নির্দেশ করা হয়েছে? গরম কেন হবে স্যার, এটা তো রূপক অর্থে বোঝানো হয়েছে। গরম বলতে তো সে গরম না, এখানে হচ্ছে ব্ল্যাকদেরকে যে অত্যাচার করা হচ্ছে সেটার কথা বলা হচ্ছে। ব্ল্যাকরা এখানে মনে হয় জ্বলন্ত উনুনের উপরে দাঁড়ায় আছে, যেখানে প্রতিনিয়ত তারা টর্চার হইতে পারে, সেটা বলা হয়েছে। এখানে সবই রূপক অর্থে, এখানে একটাও সরাসরি অর্থে বলে নাই। তার মানে উনি বলতেছেন যে এই জায়গায় যে ইনজাস্টিস আছে, সেই ইনজাস্টিসের জায়গাতে আমরা জাস্টিস এস্টাবলিশ করব, এটা। এবং তিনি বলতেছেন যে এই জায়গাতে আমাদের যে অপারেশন আছে বা নিষ্পেষণ আছে, সেই জায়গাতে আমরা বা আমাদের ফ্রিডম এস্টাবলিশ হবে। এক জায়গায় জাস্টিস এস্টাবলিশ হবে, এক জায়গায় ফ্রিডম এস্টাবলিশ হবে। উইল বি ট্রান্সফর্মড ইনটু এন ফ্রিডম। এবং তিনি এটাকে এস্টাবলিশ করতে চান কোথায়? মিসিসিপিতে। ওয়েসিস শব্দটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এগুলো তো আমাদের পড়াইছি আগে স্যার। ওয়েসিস সিঙ্গুলার, ওয়েসেস প্লুরাল, হ্যাঁ। তারপর ক্রাইসিস সিঙ্গুলার, ক্রাইসেস প্লুরাল। তারপর হচ্ছে তোমার
অ্যানালাইসিস সিঙ্গুলার, অ্যানালাইসিস প্লুরাল, অ্যানালাইসিস সিঙ্গুলার, অ্যানালাইসিস প্লুরাল। তারপর হচ্ছে তোমার হাইপোথিসিস সিঙ্গুলার, যত এস আছে সিঙ্গুলার, আর এস হচ্ছে প্লুরাল, থেসিস প্লুরাল, অ্যানালাইসিস সিঙ্গুলার কি অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট? সিঙ্গুলার, অ্যানালাইসিস প্লুরাল, অ্যাক্সিস অক্ষ সিঙ্গুলার, এএক্সইএস এক্সেস প্লুরাল, এগুলো হচ্ছে সিঙ্গুলার প্লুরাল স্যার। ওয়েসিস, ক্রাইসিস, হাইপোথেসিস সিঙ্গুলার, হাইপোথেসিস প্লুরাল, এরকম। সিঙ্গুলার প্লুরাল কি অ্যাডমিশনের জন্য একটা এসএএস ইম্পর্টেন্ট? দিয়ে হবে, জি। না না, মানে আমি বলতেছি যে এটা কি অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট টপিকটা, হ্যাঁ সিঙ্গুলার হ্যাঁ হ্যাঁ প্লুরাল? হ্যাঁ স্যার, বলতে পারো, জি স্যার। কেজা স্ক্রিন দাগাইছে। জি স্যার। মুছে দিছি। স্যার কালকে কি তো ফোন নিয়ে মুছেও যাওয়া উচিত দিছি, হবে? আর যারে মনে করো দাগাইছে ওরে ব্লক দিয়ে দিছি। আচ্ছা, হ্যাঁ বলো, কি বলছো? স্যার কালকে ওই যে কলেজে যে অনুষ্ঠানটা আছে ওখানে কি স্যার ফোন নিয়ে যাওয়া উচিত হবে? নোটিশ যেটা দিছি সেটা ফলো করবা। আমি তোমার কেমনে বলি, তারপর অন রেকর্ড ক্লাস। আচ্ছা ওকে, স্যার। তারপর দেখেন স্যার, আই স্যার হ্যাভ এ আপনি কি ড্রিম ফোন দ্যাট, এটা নিয়েছেন? এটাও লিখবেন হচ্ছে স্যার, এই জায়গায় আমি ফ্রিডম এন্ড জাস্টিস এস্টাবলিশ করতে চাই, এটা হচ্ছে ড্রিম 3। এটা হচ্ছে ড্রিম 3। এবার ড্রিম দ্যাট মাই 4 লিটল চিলড্রেন উইল ওয়ান ডে লিভ ইন এ নেশন। আমার স্বপ্ন আছে যে আমার 4টা ছোট ছোট সন্তান এমন একটি দেশে থাকবে, ওয়ার দে উইল নট বি জাজড বাই দ্য কালার অফ দেয়ার স্কিন বাট বাই দ্য কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার। যেখানে কিনা তারা নট বি জাস্ট, জাজ মানে হচ্ছে তোমার বিবেচিত হওয়া, বা হ্যাঁ কনসিডার্ড, জাস্টকে তুমি লিখতে পারছো কনসিডার্ড। আমার একটা স্বপ্ন আছে যেখানে কিনা আমার 4 সন্তান, স্যার রিগার্ডেড বলা যায়? উম, বলা যাবে স্যার, বাই দ্য বাই দ্য কালার অফ দ্যার স্কিন, এবং তারা যারা কনসিডার আছেন বাই দ্য কালার অফ দ্যার স্কিন। So where they will not be judged by the color of their skin but by the content of their character. Content শব্দের অর্থ হচ্ছে কোয়ালিটি অফ their character. content শব্দের অর্থ হচ্ছে কোয়ালিটি অফ their character. তারা তার চারিত্রিক গুণাবলী বা বৈশিষ্ট্যের দ্বারাই বিবেচিত হবে, তারা তাদের গায়ের রং দ্বারা বিবেচিত হবে না। এমন একটা স্বপ্ন আমার আছে। এটাকেও তুমি বলতে পারো উইল বি জাস্ট, উইল বি জাস্ট বাই দ্য কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার। হ্যাঁ, এটাকে তুমি বলতে পারো স্যার ড্রিম নাম্বার কত, 3 গেছে নাকি? জি স্যার, 3 গেছে। ড্রিম 4 লিখবা স্যার। আই হ্যাভ এ ড্রিম টুডেই, আমার একটা স্বপ্ন আছে। আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে ডাউন ইন আলাবামা উইচ ইজ ভিসিয়াস রেসিস্ট, এবং আমার একটা স্বপ্ন আছে যে একদিন অ্যালাবামাতে ভিসিয়াস রেসিস্ট, ভিসিয়াস শব্দের অর্থ হচ্ছে ক্রুয়েল, ভিসিয়াস শব্দের অর্থ হচ্ছে ক্রুয়েল রেসিস্ট, উইথ ইটস গভর্নর হ্যাভিং হিজ লিপস ড্রিপিং উইথ দ্য ওয়ার্ডস অফ ইন্টারপোজিশন নালিফিকেশন। এবং অ্যালাবামা নামক অঞ্চলে এখানকার যারা রেসিস্টরা আছেন তারা খুবই নিষ্ঠুর। আগের গুলো তো একরকম ছিল, তারা দাস হিসেবে বিবেচনা করত, তারপরে ইনজাস্টিস ছিল, অপারেশন ছিল, এগুলো একরকম ছিল। কিন্তু এই জায়গাতে বলতেছে যে তারা খুব ভিসিয়াস বা ক্রুয়েল, নিষ্ঠুর অ্যালাবামাতে, উইথ ইটস গভর্নর হ্যাভিং হিজ লিপস ড্রিপিং উইথ দ্য ওয়ার্ডস অফ ইন্টারপোজিশন নালিফিকেশন।
এবং তার মুখের মধ্যে ড্রিপিং হচ্ছে গেট বিং ওয়েটফুল, বা তুমি ওয়েটফুল লিখতে পারো, বা ভেজা থাকা। হ্যাঁ, উইথ দা ওয়ার্ডস অফ, মানে প্রতিনিয়ত তিনি এত কথা বলেন তাদের ব্ল্যাকদেরকে ইন্টারপোজিশন নিয়ে বা নালিফিকেশন নিয়ে। ইন্টারপোজিশন শব্দের অর্থ হচ্ছে বাধা, ইন্টারফেয়ারেন্স। ইন্টারপোজিশন শব্দের অর্থ বাধা, ইন্টারফেয়ারেন্স। নালিফিকেশন শব্দের অর্থ হচ্ছে বাতিল করা, বলতে পারবো স্যার অ্যাভয়েডেশন। নালিফিকেশন শব্দের অর্থ বাতিল করা, বলতে পারবো স্যার অ্যাভয়েডেশন। তো ইন্টারফেয়ারেন্স বা নালিফিকেশন মানে ব্ল্যাকদেরকে কিভাবে করে বাধা দিবে, তাদেরকে কিভাবে করে অ্যাভয়েড করে চলবে, তাদের দাবি দেওয়া শুনবে না। এটা হচ্ছে গভর্নর এই নীতি নিয়েছেন ব্ল্যাকদের এগেনস্টে অ্যালাবামাতে। গভর্নর মানে ওই স্টেটের সরকার প্রধান। তো ওই স্টেটের সরকার প্রধান যদি কোন একটা নির্দিষ্ট গোষ্ঠীর বিপরীতে চলে যায়, লাইক নিগ্রোদের বিরুদ্ধে চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে আহ নিগ্রোদের সার্ভাইভ করা খুব কঠিন হয়ে যায়। স্যার কারণ তখন কি তারা আনএমপ্লয়মেন্ট ছিল? আনএমপ্লয়েড, হ্যাঁ বলতে পারো স্যার আনএমপ্লয়েড, অথবা তারা থার্ড ক্লাস বা ফোর্থ ক্লাস জবগুলো করতো, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস জবে তাদেরকে অ্যালাউ করা হইতো না, এরকম আর কি। স্যার তো নালিফিকেশন কি স্যার ব্যানিশমেন্ট কি লেখা যাবে স্যার? বলতে পারো, ব্যানিশমেন্টও বলতে পারবো স্যার। তো তারা প্রতিনিয়তই হচ্ছে সেই স্যার গভর্নর এইখানে তাদেরকে তোমার হচ্ছে বাধা দিয়ে রাখে। হুম। তারপর হচ্ছে অ্যাভয়েড করে চলে। দ্যাট দ্য ওয়ান ডে রাইট ডাউন ইন অ্যালাবামা লিটল ব্ল্যাক বয়েস অ্যান্ড ব্ল্যাক গার্লস উইল বি এবল টু জয়েন হ্যান্ডস উইথ লিটল হোয়াইট বয়েস অ্যান্ড হোয়াইট গার্লস অ্যাজ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স। ওই অ্যালাবামাতেও যেখানে কিনা নিষ্ঠুরতা রয়েছে, ইন্টারফারেন্স রয়েছে ব্ল্যাকদের বিরুদ্ধে, ব্ল্যাকদেরকে এড়িয়ে যাওয়ার প্রবণতা রয়েছে গভর্নরের পক্ষ থেকে, সেরকম একটি চরম ভাবাপন্ন একটি জায়গা, যে জায়গাতে ব্ল্যাকদের ভাব টিকে থাকা কোনোভাবেই আসলে আম, কি বলা যায়, উম, সম্ভব না। ওরকম একটি জায়গাতেও তিনি স্বপ্ন দেখেন যে ওখানকার কৃষ্ণাঙ্গ বালক বালিকারা শ্বেতাঙ্গ বালক বালিকাদের সাথে হাতে হাত মিলিয়ে চলবে, ঠিক আছে, এবং ভাই বোন হিসেবে চলবে। এইটাকে আমি ড্রিম 5 বলছি না কেন, এই যে কথাটা বলছে, এই কথাটা আর এই যে ব্রাদারহুডের কথাটা সেম না মনে হয় তোমার? জি স্যার, সেম। এর জন্য দিব না, সামারিতে তো আমি কথা রিপিট করতে পারবো না। হ্যাঁ, এই কারণে আমি দিব না স্যার এটা। তোমার সাথে আহ, উম, পরবর্তী যেদিন আমাদের অফলাইন ক্লাসে দেখা হবে, সেদিন অবশ্যই আমরা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। সামারি যখন পড়বো এই চ্যাপ্টারে, তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব যে কোন লাইনটা দিলাম না, কোন লাইনটা দিব, কেন দিব না, এগুলো একটা ব্যাখ্যা আছে। আমি এগুলো নিয়ে সেদিন আলাপ আলোচনা করব। আজকে জাস্ট আন্ডারলাইন করে রাখো যে কোনটা কোন ড্রিম, কয় নাম্বার ড্রিম, এগুলো আর কি স্যার। স্যার এটা কি সামারির জন্য? এগুলো সামারির জন্য, হ্যাঁ, ড্রিমের যে নাম্বারিং গুলো করতেছি সামারির জন্য। আই হ্যাভ আ ড্রিম টুডে, আমার একটা স্বপ্ন আছে যে আই হ্যাভ আ ড্রিম দ্যাট ওয়ান ডে এভরি ভ্যালি শ্যাল বি এক্সাল্টেড। আমার একটা স্বপ্ন আছে যে একদিন এভরি ভ্যালি বা উপত্যকা বা কর্নার্স অফ আমেরিকা শ্যাল বি এক্সাল্টেড, বলতে পারো স্যার প্রেইজড বা অ্যাডমায়ার্ড। এটা বলতে পারো স্যার প্রেইজড বা অ্যাডমায়ার্ড, প্রশংসা করা। আবার একটা স্বপ্ন আছে যে একদিন প্রতিটা পাহাড় পর্বত সেগুলো লো হয়ে আসবে। এখানে এমন নয় যে পাহাড় পর্বত কেটে ছোট করে দিবে, এটা একটু বোঝার চেষ্টা করে, এগুলো রূপক অর্থে বলা হয়েছে। রাফ প্লেসেস উইল বি মেড প্লেন, এখানকার যে রাফ প্লেস উঁচা নিচা জায়গা আছে এগুলো প্লেন হবে। ক্রুক প্লেস শ্যাল বি মেড স্ট্রেট, ক্রুক যে প্লেস আঁকা বাঁকা জিগজ্যাগ আছে সেটা তোমার স্ট্রেইট হবে, সোজা হবে। মানে এই ভ্রাতৃত্ববোধের যে পথ, এগুলো আঁকা বাঁকা বক্র পথ, উঁচু নিচু পথ, খাড়া পথ, এই সবগুলো পথ স্ট্রেইট হবে, প্লেন হবে, যেটা কিনা মানুষের জন্য চলা সহজ। ভ্রাতৃত্ববোধের পথটা অনেক বেশি সুগম হবে, এই সেন্সটা তিনি বোঝাতে চাইতেছেন। ঠিক আছে, এর জন্য সামারির মধ্যে কিন্তু এই যে মেড লো, রাফ প্লেস মেড প্লেন এইসব বলা যাবে না। এখানে ভ্রাতৃত্ববোধের পথের কথা বলা হয়েছে, এবং এই পথটা সরল হবে, স্মুথ হবে। ঠিক আছে, এটাই বলতেছে। উইল মেড স্ট্রেট অ্যান্ড দ্য গ্লোরি অফ দ্য লর্ড শ্যাল বি রিভিলড। আর তখন সৃষ্টিকর্তার যে মাহাত্ম্য, গ্লোরি বা গ্রেটনেস বলতে পারো, গ্রেটনেস অফ লর্ড শ্যাল বি রিভিল মানে শ্যাল বি ডিসক্লোজড, শ্যাল বি রিভিল মানে শ্যাল বি ডিসক্লোজড, প্রকাশিত হবে। সেদিন সৃষ্টিকর্তার মাহাত্ম্য প্রকাশিত হবে, যেদিন কিনা আমরা ভ্রাতৃত্ববোধের পথটি প্লেন অ্যান্ড স্ট্রেইট করতে পারবো। হ্যাঁ, এবং বৈষম্যের যে পাহাড় বা উঁচু নিচু পাহাড়, এর যে একটা মানে নিগ্র জনগোষ্ঠী ফিনান্সিয়াল স্কেলের এই জায়গায় অবস্থান করতেছে, আর হোয়াইট স্কেলরা এখানে এই জায়গায় অবস্থান, অর্থনৈতিক এই যে বিশাল বৈষম্য,
এই যে একটা বড় রকমের বৈষম্য রয়েছে, এই বৈষম্যটাকে আমরা কমায় নিয়ে আসবো, এই বৈষম্যের পাহাড়কে ছোট করে নিয়ে আসবো, এটাই বলতেছে যে বৈষম্যের পাহাড় ছোট হবে। ঠিক আছে, এরকম হয়ে আসবে বা সমান হয়ে আসবে, মূলত এই কথাটাই বলা হইতেছে। হ্যাঁ, সুন্দর কথা, উনি সুন্দর সুন্দর করে বলছেন। দিস ইজ আওয়ার হোপ, এটা আমাদের আশা। দিস ইজ দ্য ফেথ দ্যাট আই গো ব্যাক টু দ্য সাউথ উইথ, আর এই বিশ্বাস সাথে নিয়েই আমি দক্ষিণে ফেরত যেতে চাই। আর যে কোনো দিকের নামের আগে আর্টিকেল দা বসে স্যার, মনে রাখবো স্যার, দা সাউথ মানে দক্ষিণে। এখন বলতে পারো স্যার দক্ষিণে কেন সে ফেরত যাবেন স্যার? আসলে আমেরিকার দক্ষিণাংশটাই হচ্ছে নিগ্রো অধ্যুষিত বা নিগ্রোদের সংখ্যা বেশি। হ্যাঁ, এই কারণেই ওনার বাড়িও হয়তো ওই জায়গাতে, এই জন্য ওনার ফিরে যেতে চান। কিন্তু ওনার দাবিগুলো তো ওনারা জানাইতে আসছিলেন আমেরিকার যে রাজধানী ওয়াশিংটন ডিসি, ওইখানে তারা তাদের দাবি জানাইতে আসছিলেন। স্যার, বলেন স্যার। স্যার আজকে এতটুকুই থাকুক, আমাদের তো নয়ন স্যারের ক্লাস আছে স্যার 10টা বাজে। নয়ন স্যার 10টা 15তে নিবো আমাকে বললো। ও বলছে, আমাদের তো গ্রুপে কিছু বলে না, বলছে 10টা বাজে। উনি বলছে 10টা 15 নিবে আমাকে বলছে। ঠিক আছে, জি স্যার, ঠিক আছে, আমি তাহলে তাও পড়ান, আমি সমস্যা ওকে নেই। মেসেজ দিয়ে রাখি তাও। হ্যাঁ স্যার, বলেন বলেন, শুনছি, আপনার কথা স্যার এখানে শুনলাম তো। সাউথ উইথ বলা রয়েছে কারণ শেষে উইথ। ওই যে উইথ আর কি, উইথটা আগে দেওয়া যেত, মানে উইথ দিস ফেথ এরকম বলা যেত আর কি, মানে বিশ্বাস সাথে নিয়ে যাওয়ার কথা জি স্যার। বলতেছে আর কি। জোরে 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 শুনতেছি না কিছু। স্যার ওর কথাটা কেউ বুঝতে পারছে? একটু বলবো আমাকে একটু, আমি শুনি নাই কিছু স্যার। আমরাই তো শুনি না স্যার। স্যার শোনা যাচ্ছে ও না ভালো করে। ও হয়তো বলছে ওই এন্ড দ্য গ্লোরি অফ দ্য লর্ড শ্যাল বি রিভিলড এন্ড অল হ্যাঁ অফ হ্যাঁ, দ্য ফ্লেশ উইল সি ইট, ওইটা বলছে। ওইটা কি কি মানে প্রশ্নটা কি আমি বুঝি নাই স্যার আমিও বলছি। স্যার। আচ্ছা আচ্ছা, তুমি আরেকবার বলো তো স্যার, শুনি আমি। হ্যাঁ, ড্রিম 5 কি দেয়া যাবে স্যার এটা এটা কি জিজ্ঞেস ড্রিম ও করলো। ফাইভ আচ্ছা, কিনা এটা এভরি বলুন। ভ্যালি শ্যাল বি এক্সাল্টেড, ড্রিম 5 দেওয়া যাবে কিনা? আম, দাঁড়াও দাঁড়াও স্যার দেখি। উম, দিতে পারো স্যার, এটা এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, দিতে পারো স্যার, দিতে পারো, পারা যাবে। আচ্ছা, with this faith we will be able to hew out of the mountain of despair a stone of hope, আর এই বিশ্বাস সাথে নিয়ে আমরা এই হতাশার যে পাহাড়, ঠিক আছে, সেটিকে কমিয়ে আনতে চাই। হিউ আউট শব্দের অর্থ হচ্ছে কাট ডাউন। এই বিশ্বাস সাথে নিয়ে আমরা আমাদের হতাশার যে পাহাড়, সেই সেই হতাশার পাহাড়কে আমরা কমিয়ে আনতে চাই কি দ্বারা? ওই আশার যে পাথর বা আশার যে বাণী, এই বিশ্বাস সাথে নিয়ে, এই আশার বাণী নিয়ে আমরা আমাদের ভেতরের যে হতাশা, মাউন্টেন অফ ডেসপায়ার, হতাশার পাহাড়, ডেসপায়ার শব্দের অর্থ ফ্রাস্ট্রেশন, আমরা এই ফ্রাস্ট্রেশনকে কমিয়ে নিয়ে আসতে চাই। হ্যাঁ, উইথ দিস ফেথ উইল বি এবল টু ট্রান্সফর্ম দ্য জ্যাংলিং ডিসকর্ড অফ আওয়ার নেশন ইনটু আ বিউটিফুল সিম্ফনি অফ ব্রাদারহুড। এই বিশ্বাস সাথে নিয়ে আমরা চাই, জ্যাংলিং শব্দ হচ্ছে র্যাটলিং, খটর মটর শব্দ করা, হ্যাঁ, ডিসকর্ড শব্দ হচ্ছে ডিসইউনিটি। সোজা বাংলায় আমাদের নিজেদের মধ্যে, ব্ল্যাক এবং হোয়াইটদের মধ্যে যে অনৈক্য রয়েছে, এই অনৈক্য থেকে আমরা একটা সুন্দর সুশৃঙ্খল ভ্রাতৃত্ববোধের সুর, সুরে গান গাইতে চাই। সিম্ফনি অফ ব্রাদার, সিম্ফনি মানে সুর, আর ডিসকর্ড মানে হচ্ছে ডিসইউনিটি। র্যাটলিং শব্দের অর্থ হচ্ছে কর্কশ শব্দ করা আর কি, মানে সুর যদি, গান যদি, গানে যদি সুর না থাকে তাহলে কান কি বাজবে না? আমাদের হিরো আলমের গান পছন্দ হয় না কেন? বলবা যে স্যার তো সুরই নাই স্যার, এর জন্য পছন্দ হয় না স্যার। তো এই যে তুমি বলতেছো দিস ইজ মানে আ শর্ট অফ জ্যাংলিং ডিসকর্ড আর কি, মানে র্যাটলিং মানে এর চেয়ে না শোনা ভালো আর কি, এরকম আর কি। So, ওই জায়গাটাতে আমরা ওই হিরো আলমের থেকে সাবিন ইয়াসমিন বানাই দিব, বুঝছো? এটা ওনার স্বপ্ন আর কি, যে সিম্ফনি অফ ব্রাদারহুড। তো ট্রান্সফর্ম দ্য জ্যাংলিং ডিসকর্ড অফ আওয়ার নেশন ইনটু বিউটিফুল সিম্ফনি অফ ব্রাদার, এইটা তুমি ড্রিম 5, এটা হচ্ছে আমি বলতেছিলাম যে ড্রিম 5 দিচ্ছ তারা তুমি ড্রিম 6 লিখতে পারবা। আমি ড্রিম 6ই লেখা দিই, এটা একটু কম গুরুত্বপূর্ণ আর কি, সামারিতে লেখবার জন্য কম গুরুত্বপূর্ণ, যেটা এটা এটা এই পার্টটা। উইথ দিস ফেথ উইল বি এবল টু ওয়ার্ক টুগেদার, আর এই বিশ্বাস সাথে নিয়ে আমরা একত্রে কাজ করব, টু প্রে টুগেদার, একত্রে প্রার্থনা করব, টু স্ট্রাগল টুগেদার, একত্রে সংগ্রাম করব,
টু গো টু জেল টুগেদার, প্রয়োজনে একসাথে জেলে যাব। টু স্ট্যান্ড আপ ফর ফ্রিডম টুগেদার, একসাথে স্বাধীনতার জন্য লড়বো। নোয়িং দ্যাট উইল বি ফ্রি ওয়ান ডে, আর আমরা জানি একদিন না একদিন আমরা মুক্ত হবই হব। অ্যান্ড ইফ আমেরিকা ইজ টু বি এ গ্রেট নেশন, যদি আমেরিকা একটা গ্রেট নেশন হইতে হয়, দিস মাস্ট বিকাম ট্রু, মানে এই বৈষম্য দূর করে, আমাদের ব্ল্যাক এবং হোয়াইটদের মধ্যে বৈষম্য দূর করে ভ্রাতৃত্বের বোধের বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের কাঁধে হ্যান্ড ইন হ্যান্ড বলতে যা বোঝানো হয়, এইভাবে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাইলে আমেরিকাটা গ্রেট নেশন হবে। ঠিক আছে? সো লেট ফ্রিডম রিং ফ্রম দ্য প্রডিজিয়াস হিলটপস ফ্রম অফ নিউ হ্যাম্পশায়ার। প্রডিজিয়াস মানে হচ্ছে ওয়ান্ডারফুল, প্রডিজিয়াস শব্দটা হচ্ছে ওয়ান্ডারফুল। সুতরাং স্বাধীনতা বার্তা ছড়িয়ে দাও নিউ হ্যাম্পশায়ারের ওয়ান্ডারফুল হিলটপস। এখানে মানে এটা নয় যে নিউ হ্যাম্পশায়ারে বিশাল বিশাল পাহাড় আছে। ব্যাপার হচ্ছে নিউ হ্যাম্পশায়ার কিছু জায়গার নাম দেখো, নিউ হ্যাম্পশায়ার, নিউ ইয়র্ক, পেনিসিলভেনিয়া, এগুলো আমেরিকার অন্যতম উন্নত রাজ্য বা স্টেট। এই সকল রাজ্যের বহু বহু উঁচু উঁচু দালান কোঠার মানুষরাও যদি আমাদের সাথে হাতে হাত মিলিয়ে আমাদের পক্ষে কথা বলে, মানে ব্ল্যাকরা বলতেছে হোয়াইটরা যদি আমাদের পক্ষে কথা বলে, সেদিন এদেশে বর্ণবাদ দূর হবে। ঠিক আছে? এই যে বলতেছে যে লেট ফ্রিডম রিং, স্বাধীনতা বার্তা ছড়িয়ে দাও ফ্রম দ্য প্রডিজিয়াস হিলটপস অফ নিউ হ্যাম্পশায়ার, লেট ফ্রিডম রিং ফ্রম দ্য মাইটি মাউন্টেন্স অফ দ্য নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের বিশাল বিশাল উঁচু উঁচু পাহাড় থেকে স্বাধীনতা বার্তা ছড়িয়ে যাক। লেট ফ্রিডম রিং ফ্রম দ্য হাইটেনিং অ্যালগেনিস অফ পেনিসিলভেনিয়া, এবং হাইটেনিং মানে উঁচু, অ্যালগেনিস অফ পেনিসিলভেনিয়া প্রপার নাউন, জায়গার নাম, এর জন্য এটা বড় হাতের আছে, পিটা বড় হাতের আছে, এর অর্থ খুঁজতে যায় না। ঠিক আছে? অতএব এই সকল জায়গা থেকে স্বাধীনতা বার্তা ছড়াক, মানে যেদিন উন্নত স্টেট থেকেও স্বাধীনতা বার্তা ছড়াবে সেদিন সফলতা আসবে, নতুন সফলতা আসবে না। And if America is to be a great nation, আচ্ছা এটা হয়ে গেছে। লেট ফ্রিডম রিং ফ্রম দ্য এভরি হিল অ্যান্ড মোল হিল অফ মিসিসিপি, স্বাধীনতা বার্তা ছড়িয়ে দাও সকল পাহাড় এবং ছোট পাহাড়ের কাছ থেকে। মিসিসিপি বানান এটা শুধু লাগবে না, এটা কারণ তো স্পেলিং না। ফ্রম এভরি মাউন্টেন, মোল হিল স্বাধীনতা মানে কি? বার্তা, স্যার বলো বলো মোল বলো। হিল অর্থ কি? মোল হিল মোল হিল ছোট পাহাড়, ছোট পাহাড়, স্মল হিল। মোল বুঝো না? মোল তো বুঝো মনে হয়, অণু নাকি পরমাণু? মোল অনমবি। স্যার অনু তো। অণু। ওকে, তো ওই তো ওইটা চিন্তা করি স্যার বলবো স্যার। আচ্ছা, ফ্রম এভরি মাউন্টেন সাইড লেট ফ্রিডম রিং, স্বাধীনতা বার্তা সকল পাহাড়ের পাদদেশ থেকে ছড়িয়ে যাক, সকল পাহাড়ের উপর থেকে ছড়িয়ে যাক, মানে উপর নিচ সকল জায়গা থেকে। এখান থেকেও যেমন স্বাধীনতা বার্তা ছড়াবে, এই জায়গায় যে থাকে সেও স্বাধীনতা নিয়ে কথা বলবে, মানে এ টু জেড এভরি ওয়ান হ্যাজ টু টক অ্যাবাউট আওয়ার ফ্রিডম, প্রত্যেককে আমাদের কথা বলতে হবে। অ্যান্ড ওয়েন দিস হ্যাপেন, যখন আমি সবাইকে দিয়ে আমাদের স্বাধীনতার ব্যাপারে কথা বলাইতে পারবো, হ্যাপেন্স মানে হচ্ছে ঘটে আর কি, অকার্স। when we allow freedom ring, allow মানে হচ্ছে লিখবে স্যার লেট ফ্রিডম রিং, যখন কিনা আমরা স্বাধীনতা বার্তা বাজতে দিব, when we let it ring from every village, যখন কিনা আমরা সকল গ্রাম, every hamlet সকল মহল্লা, from every state সকল রাজ্য, every city সকল শহর, যেদিন আমরা সকল জায়গাতে এভরি কর্নার্স অফ আমেরিকাতে স্বাধীনতা বার্তা ছড়িয়ে দিতে পারবো, সেই দিন আমরা গতি পাবো। দ্যাট ডে, ওই দিন আমরা গতি পাবো জাতি হিসেবে। হ্যামলেট শব্দটার অর্থ লিখতে পারো স্যার কমিউনিটি বা মহল্লা, গোষ্ঠী, কমিউনিটি বা মহল্লা সোসাইটি বা গোষ্ঠী, সোসাইটি বলা যেতে পারে। জি স্যার। উইল বি এবল টু স্পিড আপ দ্যাট ডে, এবং ওই দিন আমরা গতি পাবো হোয়েন অল অফ গডস চিলড্রেন, যেদিন কিনা ঈশ্বরের সকল সন্তান, ব্ল্যাক ম্যান অ্যান্ড হোয়াইট ম্যান, কৃষ্ণাঙ্গরা এবং শ্বেতাঙ্গরা, জিউজ অ্যান্ড জেন্টাইলস, ইহুদি এবং অইহুদি, প্রোটেস্ট্যান্টস অ্যান্ড ক্যাথলিক, খ্রিস্টানদের মধ্যে সবচেয়ে বড় দুইটা ভাগ হচ্ছে প্রোটেস্ট্যান্ট একটা গ্রুপ আর ক্যাথলিক একটা গ্রুপ। শর্টকাটে বলি, ক্যাথলিকরা হচ্ছে পোপপন্থী, মানে পোপকে তারা ধর্মগুরু মানেন। প্রোটেস্ট্যান্টরা পোপপন্থী না, তারা ধর্মগুরু তাকে মানেন না। তারা ওকে, তাকে ডিরেক্ট ধর্মগুরু তাকে মানছেন না। উইল বি এবল টু জয়েন হ্যান্ডস, এবং সেদিন আমরা হাতে হাত মিলাবো। অ্যান্ড সিং ইন দ্য ওয়ার্ডস অফ ওল্ড নিগ্রি স্পিরিচুয়াল, তার মানে প্রোটেস্ট্যান্ট ক্যাথলিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি হবে, জেন্টাল জিউস ইহুদি অইহুদির মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি হবে, হোয়াইট ম্যান ব্ল্যাক ম্যান কৃষ্ণাঙ্গ অকৃষ্ণাঙ্গদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি হবে। এবং হাতে হাত মিলে সেদিন আমরা ওল্ড নিগ্রি স্পিরিচুয়াল, স্পিরিচুয়াল মানে রিলিজিয়াস সং, স্পিরিচুয়াল শব্দ হচ্ছে লিখতে পারো স্যার রিলিজিয়াস, ধর্মীয়, সেদিন আমরা এই ধর্মীয় গানটা বা গীতটা গাইবো। ফ্রি অ্যাট লাস্ট, ফ্রি অ্যাট লাস্ট, থ্যাংক গড অলমাইটি উই আর ফ্রি অ্যাট লাস্ট,
মুক্ত হইলাম, মুক্ত হইলাম, ধন্যবাদ হে সৃষ্টিকর্তা, অবশেষে আমরা মুক্ত হইলাম, অ্যাবরিস্ট সংক্ষিপ্ত রূপ। 6টা ড্রিমের কথা বলছি টোটাল, এগুলো সামারিতে কাজে লাগবে। আর এই তো ওনার স্বপ্নটা আর কি। আমি তোমাদের এটা একটা স্লাইড হিসেবে দিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা পরে বাসায় বসেও পড়ে নিতে পারো। সবগুলো গ্রুপে আমি পোস্ট করে দিব এটা। আর ক্লাসে যদি কোনো সমস্যা থাকে, কোনো ওয়ার্ড যদি জানা থাকে এখন বলতে পারো। আবার তুমি যদি একটু পরেও বলতে চাও যে স্যার আমরা ক্লাস যেদিন হবে ওই দিন বলবো স্যার, আরেকবার পড়ি, পড়া দেখি সমস্যা আছে কিনা, তাইলে বলবো স্যার। এমনিতে চ্যাপ্টার কিন্তু কঠিন আছে, কারণ অনেকগুলো নতুন নতুন ওয়ার্ড আছে, ভোকাবুলারির জন্য চ্যাপ্টারটা কঠিন। কিন্তু এটা তার নিজের বক্তব্য, একদম নিজের মুখে দেওয়া বক্তব্য, এই কারণে ভোকাবুলারি এখানে চয়েস ভালো না মন্দ আমরা সেই প্রসঙ্গে যাব না, আমি বলবো যথেষ্ট ভালো। তো ওয়ার্ডগুলো শিখে রাখাটা তোমাদের জন্য জরুরি। সামারি বলছি, ভোকাবুলারি বলছি, রিঅ্যারেঞ্জমেন্ট বলছি, এগুলোর জন্য এই চ্যাপ্টারটা কেন্দ্রিক একটা প্রস্তুতি নিতে পারো। ঠিক আছে? স্যার স্যার মিসিসিপি এই অর্থ কি বলছেন? বলো, কি বলি নাই, বুঝি নাই, বলো। মিসিসিপি অর্থ কি বলছেন? মিসিসিপি। অর্থ না তো স্যার, এটা জায়গার নাম, প্রপার নাম তো, জায়গার নাম। ঠিক আছে। স্যার এখানে অ্যালাউর পরে ওই অ্যালাউ ফ্রিডম রিং, এইখানে অ্যালাউ তো ভার্ব আর ফ্রিডম রিং, এই রিং ও তো এখানে ভার্ব। এখানে কি এটাও মানে লেট থাকলে যেরকম বেয়ার না ইনফিনিটিভ না 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 বসতো না, এখানেও এখানে সেই ইফ একই ক্ষেত্রে? লেট ফ্রিডম রিং, লেট ফ্রিডম, এটা লেটের পরে আছে, লেটের পরে বেয়ার ইনফিনিটিভ আছে, জি। অ্যালাউ এর ক্ষেত্রেও কি অ্যালাউ তাহলে এর সেই সেম ক্ষেত্রে কাহিনী? অ্যালাউ ফ্রিডম রিং বলতে পারো, কিন্তু অ্যালাউর ক্ষেত্রে বেয়ার ইনফিনিটিভ বসে না স্যার, অ্যালাউর পরে টুই বসে। কিন্তু এখানে উনি বলছেন এভাবে করে, এই জন্যই বললাম প্রথমেই যে ওনার মুখের বক্তব্য যেটা, সেক্ষেত্রে আমরা গ্রামার মিস্টেক ধরবো না। ঠিক আছে। কলাম এ এন্ড কলাম বিটা ম্যাচিং করে ফেললেন স্যার। আর বাকিরা যাদের ক্লাস আছে তারা লিভ নিতে পারবা। আর আমি একটু কলাম এ এন্ড কলাম বিটা শেষ করে দিয়ে যাই আর কি, হ্যাঁ, মানে কমপ্লিট করে তারপরে আমি 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 লিভ নিব আর কি। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। এটার আনসারটা একটু দিও স্যার, কলাম এ এন্ড কলাম বি যারা ক্লাস করবে এখন, তারা জাস্ট আনসারটা, তো প্যাসেজ পড়ানো শেষ। ওকে, দেখেন তো এরকম করে উত্তরটা করছেন কিনা। সোয়েল্টারিং হবে হচ্ছে স্যার আনপ্লিজেন্টলি হট, সোয়েল্টারিং হবে যে আনপ্লিজেন্টলি হট, আই নাম্বারটা হবে। ভিসিয়াস হবে হচ্ছে ক্রুয়েল, সি নাম্বারটা হবে। রেসিস্ট হবে হচ্ছে ডিসক্রিমিনেটরি, ই নাম্বারটা হবে। এক্সাল্টেড হচ্ছে তোমার ফিল্ড উইথ গ্রেট ফিলিং অফ জয়। ক্রুকড হচ্ছে টুইস্টেড, এইচ নাম্বার। জ্যাংলিং হচ্ছে র্যাটলিং, ফটোমোটো শব্দ করা। সিম্ফনি হচ্ছে অ্যান এলাবোরেট মিউজিক্যাল কম্পোজিশন। মোল হিল হচ্ছে স্মল হিল। হ্যামলেট হচ্ছে কমিউনিটি বা হচ্ছে মহল্লা, জি নাম্বার হবে। অ্যান্ড জেন্টেল হচ্ছে সামওয়ান হু ইজ নট জিউস,
দেখেন এই আনসারগুলো আপনাদের মিলেছে কিনা স্যার। ইয়েস স্যার। আমি এ ব্যাপারে কিছুই বলবো না। মেহতাব হোসেন, আমি জানি না সে ক্লাস করতেছে কিনা। নো কমেন্টস ইন রিগার্ডিং দিস ইস্যু। তোমার যেটা ভালো মনে হবে সেটা করবে স্যার। এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, ওয়ার্ডগুলো একটু দেখে নিয়েন স্যার। ইন্টারপোজিশন আমি বলছিলাম, ইন্টারফারেন্স, নালিফিকেশন, অ্যাভয়েডেশন, প্রডিজিয়াস, ওয়ান্ডারফুল, ডিসকর্ড, ডিসইউনিটি, হ্যামলেট হচ্ছে তোমার কমিউনিটি। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো একটু দেখে রেখেন স্যার। বইয়ের ওয়ার্ড তো এক্সারসাইজ পার্টের ওয়ার্ড সবই পড়বা, কারণ কোন সময় দেখা যাবে কোনটা দিয়ে দেয়, এর জন্য আর কি। যেমন মেডিকেলে দেখা গেছে যে এবার গত বছর একটু ডিফারেন্ট ছিল, তার আগের 2-3 বছর দেখা গেছে বইয়ের ওয়ার্ডই হুবহু তুলে দিছে, মানে যেগুলো এক্সারসাইজ পার্টে আছে ওরকম দুই একটা ওয়ার্ড করে তুলে দিছে। এটা 2-3 বছর কন্টিনিউ করছে। তো যখন আবার এই টেকনিকটা স্টুডেন্টদের জানা হয়ে গেছে তখন আবার তারা আবার বাইরে চলে গেছে। তো যাই হোক, এক একবার এক এক রকম প্রশ্ন হবে, স্বাভাবিক। আমরা আমাদের প্রস্তুতি নিয়ে রাখবো আর কি, ঠিক আছে, বাকিটা তাদের ইচ্ছা। স্যার ঠিক আছে এগুলা স্যার। কি মানে অর্থ জানবো, মানে বইয়ের জি জি, এগুলা অর্থ যেগুলো জানবা, বললেন? সিনোনিম কি, অ্যান্টোনিম কি, এগুলো জানবা। জি, ঠিক আছে। আমরা ক্লাসটা রাখলাম তাহলে। সিদ্ধেশ্বরীর স্টুডেন্টদের শুক্রবার দিন এক্সাম আছে, রুটিনটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিছি। আর আরামবাগের স্টুডেন্টদের শনিবার এক্সাম হবে। আমি আগে একটু ইনভিজিলেটর আগে দেখি কি অবস্থা হয়, ওর সাথে কথা বলি ও কয়টা থেকে টাইম দিতে পারবে। আর আমি কোশ্চেনটা বাই দিস টাইম রেডি করে তোমাদের রুটিনটা জানাই দিব স্যার। আশা করি আমি কালকের মধ্যে জানাতে পারবো যে ইয়েস অর নো, এবং ইয়েস হলে পরে সিলেবাস কি সেটা আমি কালকে জানাই দিতে পারবো। ঠিক আছে স্যার, খোদা হাফেজ, ভালো থাকেন স্যার।